আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025। তো পরীক্ষা খুবই নিকটে। তো ভাবছিলাম একটা ভিডিও দিব, কিন্তু ব্যস্ততার কারণে একটা ভিডিও দেওয়া হয় নাই। চ্যাপ্টার 4 থেকে কিছু ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খুবই ব্যস্ত ছিলাম আজকে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে। তো শেষ মুহূর্তে ভাবলাম একটা ভিডিও দেই। এইচটিএমএল এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, এখান থেকে 8টা যেন তোমরা আনসার করতে পারো, তাই তোমাদের জন্য নিয়ে হাজির হলাম এমসিকিউ চ্যাপ্টার 4 থেকে। তো চলো দেখি চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা কি কি, যেগুলো অবশ্যই পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 4 হচ্ছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল নিয়ে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওয়েব পেজের মধ্যে লিংক করা ট্যাগ কোনটি? তো আমরা জানি ওয়েব পেজের মধ্যে লিংক করা ট্যাগ হচ্ছে এ। এ দিয়ে আমরা কি করি? এই যে এ দিয়ে আমরা কি করি? লিংক ট্যাগ ইউজ করি। তো এটা কিভাবে লেখা? এই যে এ, আর এই যে এইচরেফ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউট। এইচরেফ হচ্ছে একটা বাধ্যতামূলক অ্যাট্রিবিউট, এখানে দিতে হবে। তো আমরা তারপর কি করি? এখানে দেই, তারপর এখানে একটা লিংক বলে দেই, সাপোজ হচ্ছে google.com বা যাই দেই, google.com। তারপর এটা কি করে দেই? ক্লোজ করে দেই। তারপর হচ্ছে যে তাহলে আমরা পেলাম যে ওয়েব পেজের মধ্যে লিংক করা ট্যাগ কোনটি? ওয়েব পেজের মধ্যে লিংক করা ট্যাগ হচ্ছে কত নাম্বার? এ নাম্বার। ওয়েব পেজের মধ্যে আমরা লিংক করি কিসের মাধ্যমে? এ ট্যাগ দ্বারা। তারপর হচ্ছে যে নিচে বলছে কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? তো ডোমেইন নেম ব্যবহার করা হয় কোনটির ক্ষেত্রে? ওয়েবসাইটের ক্ষেত্রে। ডোমেইন নেম ব্যবহার করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। ডোমেইন নেম ব্যবহার করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। ওকে। তারপর হচ্ছে যে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? তো একটি ওয়েবসাইটের অংশ থাকে দুইটি। একটি ওয়েবসাইটের প্রধান অংশ কয়টি? দুইটি। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাহলে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? দুটি। একটি হচ্ছে হেড এবং অপরটি হচ্ছে বডি। হেড আমাদের মাথা আর বডি হচ্ছে আমাদের দেহ। তো আমাদের দেহ যেমন দুই পার্ট করা যায়, তেমনি ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, বা ওয়েবসাইটের অংশ থাকে দুইটি, একটা হচ্ছে হেড এবং অপরটি হচ্ছে বডি। তারপর হচ্ছে HTML ফাইলের 4 নম্বর হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন কোনটি? তো HTML এর ফাইলের এক্সটেনশন হচ্ছে .html বা .htm, দুইটাই রাইট। .html অথবা .html। HTML এর ফাইলের এক্সটেনশন হচ্ছে .html অথবা .htm। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের জন্য আমরা img ট্যাগ ব্যবহার করি। img ট্যাগ একটা বাধ্যতামূলক। img ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। img ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, তার মধ্যে অবশ্যই একটা বাধ্যতামূলক অ্যাট্রিবিউট দিতে হয়, যেটা হচ্ছে এসআরসি। এসআরসির ভিতরে তোমার ইমেজের লোকেশনটা বলে দিবা, তারপর এই যে ইমেজ শেষ। তো ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? আইএমজি। তো তারপর যদি আমরা 5 নম্বরটা খেয়াল করি, ওয়েবসাইটের হোস্টিং করে কোথায় রাখা হয়? তো ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। ওকে। তারপরের প্রশ্নটা যদি দেখি যে আমরা ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলে? ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলে? ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলে বা কোনটি? ইউআরএল। ডোমেইন নেম। ডোমেইন নেম কোনটি? ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নেম। অর্থাৎ ডোমেইন নেম, আপনার বাসার অ্যাড্রেস যেমন স্বতন্ত্র থাকে, কারোর সাথে মিলে না, তেমনি ওয়েবসাইটের ডোমেইন নেমটা এরকম, একটা ডোমেইনের সাথে আরেকটা ডোমেইন মিলবে না, অর্থাৎ স্বতন্ত্র। তো ডোমেইন নেম কোনটি? ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে যে একটি HTML ফাইলে শুরু ট্যাগ হিসাবে HTML থাকে। অবশ্যই HTML হচ্ছে একটা রুট ট্যাগ, এটাকে রুট ট্যাগ বলা হয়। তার প্রতি জোড়া শুরু আর শেষ ট্যাগ আছে না, কিছু কিছু ট্যাগ এমটি ট্যাগ আছে। এমটি ট্যাগ কোনগুলা? একটা হচ্ছে HR, আর একটা হচ্ছে BR, এবং আরেকটা হচ্ছে IMG। এই তিনটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ শুরু আছে কিন্তু শেষ নাই। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে অবশ্যই। এই যে আমরা একটু আগে IMG ইউজ করলাম, IMG ইউজ করলাম। IMGর ভিতরে আমরা এই শুরু ট্যাগের ভিতরে আমরা কি সবসময় অ্যাট্রিবিউট গুলা ব্যবহার করি। যে এসআরসি এখানে কি বলবে? ইমেজের লোকেশন হবে। তো প্রথমটা হচ্ছে 1 এবং 3। 2 নম্বরটা কেন সঠিক নয়? কারণ অনেকগুলো ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, তার মধ্যে এই তিনটা ট্যাগ HR, BR এবং IMG অনেক ইম্পর্টেন্ট। HR মানে হরিজন্টাল লাইন, BR মানে ব্রেক, ইমেজ মানে তোমার ইমেজ, ছবি প্রদর্শনের জন্য। তো এটা সঠিক উত্তর হবে 9 নম্বর হবে 1 ও 3। 1 ও 3 আছে কততে? খতে। 10 নম্বর যদি আমরা দেখি যে ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা, তো এটা তো সবসময় সচল রাখতে হবে, 1 নম্বর ঠিক আছে। সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে অবশ্যই।
তো পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে অবশ্যই। তো এটার সঠিক উত্তর হবে তিনটা কেন? সবসময় যদি তোমার ওয়েবসাইট সচল না থাকে তাহলে তোমার ইউজাররা যখন প্রবেশ করতে চাইবে তখন তোমার ওয়েবসাইট দেখতে পাবে না, তাই এটাও ঠিক আছে। সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে হবে। ইন্টারনেটের সাথে তুমি ওয়েবসাইট ভিজিট করবে, ইন্টারনেট ছাড়া তো আর কিছুই করতে পারবে না। তো ইন্টারনেটের সাথে কানেকশন থাকতে হবে, পাবলিক আইপি থাকতে হবে, অর্থাৎ যে কোনো কেউ যেন অ্যাক্সেস করতে পারে এই একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে বা ডোমেইন নেম থাকতে হবে। তো এটা সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ 10-এর উত্তর হচ্ছে 4। এখন যদি আমরা 11 নম্বর প্রশ্নটা খেয়াল করি, নিচের কোন HTML কোডটি নতুন খালি উইন্ডোজ স্টার্ট করার জন্য অ্যাট্রিবিউট ভ্যালু, এখানে মনে রাখতে হবে অ্যাট্রিবিউট তারপর ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আমরা জানি অ্যাট্রিবিউটের ভ্যালু এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। কেমনে ব্ল্যাঙ্ক? এই যে যদি আমরা একটা লিংক নেই, বাধ্যতামূলক একটা href দিতে হবে, এটা বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে একটা ভ্যালু দিব, যে সাপোজ মনে করো google.com, তারপর তারপর google.com দিয়ে এখানে ক্লোজ করবা না, এখানে ক্লোজ না করে কি লিখবা, এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমাদেরকে বলে দিতে হবে যে এখানে বলে দিতে হবে টার্গেট। এই যে টার্গেট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তো টার্গেটের ভ্যালুটা হবে কি ব্ল্যাঙ্ক, ভ্যালু হবে কি BLANK, ব্ল্যাঙ্ক, ভ্যালু হবে ব্ল্যাঙ্ক। এই যে এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। তো টার্গেট এটা হচ্ছে টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট, তার ভ্যালুটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এটা সঠিক উত্তর কি হবে? ব্ল্যাঙ্ক। তখন এটা নতুন উইন্ডোজতে ওপেন করবে, এই যে এইটাকে উইন্ডো বলা হয়, এই যে উইন্ডো, তো নতুন উইন্ডোতে ওপেন হবে কোনো লিংক যখন আমরা অ্যাড করি। তো আশা করি এই যে 11 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা আনসার পেয়ে গেছো। তারপর হচ্ছে ইউআরএল একটি ওয়েব পেজের কি? ইউআরএল ওয়েব পেজের একটি অ্যাড্রেস। ইউআরএল একটি ওয়েব পেজের কি? ইউআরএল হচ্ছে একটি ওয়েব পেজের এই যে অ্যাড্রেস। ইউআরএল একটি ওয়েব পেজের কি? অ্যাড্রেস। ওকে, তারপরের কোয়েশ্চনটা যদি আমরা দেখি যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? তো আমরা জানি স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমটা হচ্ছে ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডেটাবেস ব্যবহার করা যায়, তারপর হচ্ছে যে ডেটাবেস ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। তো সঠিক উত্তর হবে যে এটা হচ্ছে 2 নম্বর, এটা হবে 2 নম্বর, কারণ ব্রাউজারে দ্রুত লোড হয়। এটা তো হচ্ছে একটা স্ট্যাটিক সাইট, তো ডাইনামিক যেহেতু ডাটাবেস নাই, তাই এটা কি হয়? দ্রুত লোড হয়। আর এটাতে ডাইনামিক নাই, তাহলে এটাতে তো 13 আনসার কি হবে? তো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউজারে দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? ব্রাউজারে দ্রুত লোড হয়। তো পরের কোয়েশ্চনটা যদি আমরা দেখি, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়? তো এটা হবে যে নেটওয়ার্ক। এটা কি হবে? নেটওয়ার্ক। এটা কি হবে? নেটওয়ার্ক থেকে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইটে যেতে পারি। ওকে, তারপর হচ্ছে ব্রাউজারকারীর সময় বাঁচে হচ্ছে এই যে এ ট্যাগ দিয়ে, কারণ হচ্ছে আমরা এই যে লিঙ্ক আকারে থাকে তখন আমরা চাইলে কি ক্লিক করলে অন্য কোথায় যেতে পারি, তাই তার মাধ্যমে আমাদের সময় রক্ষা হয়। তো এটা সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হবে 2। ব্যবহারকারীর সময় বাঁচে কোনটার মাধ্যমে? এই যে 2। ওকে, তারপর হচ্ছে যে টিডি ট্যাগের সঙ্গে ব্যবহৃত অ্যাট্রিবিউট। টিডি সঙ্গে ব্যবহৃত একটা হচ্ছে এলাইন, একটা হচ্ছে ফেস, আর একটা হচ্ছে কল স্পেন। তো এটা ফেস হবে না, ফেসটা হয় ফন্টের অ্যাট্রিবিউট। তো ফন্টের ফেস যখন আমরা চেঞ্জ করতে চাই, ফন্টের নাম চেঞ্জ করার জন্য আমরা ফেস ব্যবহার করি। তো এটার উত্তর হবে 1 ও 3, অর্থাৎ 2। তো পরের প্রশ্নটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এ গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে। তো একটা ওয়েবসাইট পাবলিশ করতে চাইলে, অর্থাৎ পাবলিক যেন দেখতে পারে, তা করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই একটা ডোমেইন নেম লাগবে। তারপর ওয়েব পেজ একটা তোমার ডিজাইন থাকতে হবে, একটা ওয়েবসাইটের ডিজাইন ছাড়া তো তুমি ডেভেলপ করতে পারবে না বা পাবলিশ করতে পারবে না। তো কি করবা? তারপর হচ্ছে ওয়েবসাইট হোস্টিং, অর্থাৎ তোমার তো হোস্টিং এর প্রয়োজন হবে। তো এটার উত্তর কত হবে? তো 1, 2, 3 এবং 4, সরি 1, 2, 3, অর্থাৎ সঠিক উত্তর হবে 4। তো এটার উত্তর হবে যে এই যে 4 নম্বর, 1, 2, 3, 1, 2 ও 3। তো তারপর পরের প্রশ্ন হচ্ছে যে ওয়েব পেজ প্রদর্শনে কি ব্যবহৃত হয়? ওয়েব পেজ প্রদর্শনে অর্থাৎ ওয়েব পেজ দেখার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ব্রাউজার ব্যবহার করতে থাকি। তারপরে প্রশ্ন হচ্ছে ওয়েব পেজের মধ্যে লিংক করা ট্যাগ কোনটি? লিংক করা ট্যাগ হচ্ছে ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? তো ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে তোমরা বলতে পারবা এটা? ওকে, পারার কথা, না পারলে সমস্যা নাই। ওয়েব পেজের অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল। তো ডট ইডু এটা কোন ধরনের
কোন ধরনের ডোমেনকে বোঝায়। তো ডোমেনের বিভিন্ন ধরন আছে। এটা ডট ইডু অর্থাৎ এডুকেশন, এডুকেশন অর্থাৎ কি শিক্ষা। এই যে ডট ইডু, ইডু এডুকেশন রে এডুকেশনকে এডুকেশনকে সংক্ষেপে ডট ইডু দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি হবে, এই যে শিক্ষামূলক। স্টেমেল এর উৎপাদক হচ্ছে টিম বার্নার্স-লি। নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ফাঁকা ট্যাগ হচ্ছে তিনটা, একটা হচ্ছে আইএমজি, আর একটা হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে একটা হচ্ছে এইচআর। তো এখানে ফাঁকা ট্যাগ কোনটা আছে, এই যে ব্রেক। তো নিচে 23 নম্বরের উত্তর হবে 3। তারপর হচ্ছে নিচে কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? সব থেকে ছোট, তোমরা খেয়াল করো ভালো করে, কেন সবচেয়ে ছোট বলছে। তোমরা অনেক সময় খুশির টেলায় সবচেয়ে দেখলেই তো H1 ট্যাগ, হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টি। হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টি। কয়টি? 6টি। H1 থেকে H6, অর্থাৎ H1 হচ্ছে সবচেয়ে বড় এবং H6 হচ্ছে সব থেকে ছোট। তো পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? একটু আগে আমি বলছি যে ফন্টের নাম পরিবর্তন করার জন্য যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এই যে ফেস। তোমরা এখানে এই যে ফেস দিয়ে তারপর এখানে ফন্টের নামটা বলে দিবা। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ভ্যালুটা বলে দিবা তোমার ফন্টের নাম, এনি নেম হতে, এখানে যে কোনো নেম হতে পারে। তো ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়? ফেসের। ইউআরএল এর অংশগুলো হলো, তো একটা ইউআরএল এর অংশ প্রোটোকল নেম, হোস্ট নেম, আর একটা হচ্ছে ডিরেক্টরি নেম। এটার 27-এর উত্তর কত হবে? 27-এর উত্তর হবে 1 2 3। অর্থাৎ প্রোটোকল, একটা প্রোটোকল থাকতে হবে, হোস্ট নেম থাকতে হবে, তারপর ডিরেক্টরি। এই যে আমার এখানে একটু ডিরেক্টরি দেখতে পাচ্ছ, এটাও থাকে একটা ইউআরএল এ। তো পরের প্রশ্ন কি আমরা যদি একটু দেখি, ওয়েব ব্রাউজার হলো, অর্থাৎ ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম এবং সাফারি। ইউটিউব হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম। তো এটার উত্তর হবে 1 ও 2, অর্থাৎ এটার আনসার হবে ক। ওয়েব পেজ কি? ওয়েব পেজ, যখন ওয়েব পেজ লেখাটা থাকবে তখন বুঝবা এটা হচ্ছে ওয়েব ডিজাইন অথবা HTML ডকুমেন্ট। তো এটা দ্বারা কি বুঝাবে? HTML ডকুমেন্ট, অর্থাৎ আমরা HTML এ ওয়েব পেজটা ডিজাইন করি HTML দিয়ে বা HTML দ্বারা। তো 30 নম্বর হচ্ছে HTTP, তারপর হচ্ছে www.yahoo, তারপর হচ্ছে .com। এর সর্বশেষ অংশটির নাম, অর্থাৎ এই যে এইটা দ্বারা কি বোঝায়? তো এটা দ্বারা বোঝায় ডোমেনের প্রকৃতি। এই যে .edu, সাপোজ .bd, এই .bd দ্বারা কি বোঝায়? বাংলাদেশ। .net, এই .net দ্বারা কি বোঝায়? নেটওয়ার্ক। এই যে ডট হচ্ছে .edu, ডট হচ্ছে edu, এগুলো হচ্ছে একটা ডোমেনের প্রকৃতি। ওকে। তো কোনটি ওয়েব ব্রাউজার? তো ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স, ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স বা মজিলা ফায়ারফক্স, যেটা আমরা নামে জানি। এটা আর মেসেঞ্জার তো না, গুগল ড্রপবক্স না। তারপর হচ্ছে HTTPS। তো HTTPS এর মিনিংস হাইপার টেক্সট ট্রান্সফার টেক্সট হাইপার টেক্সট, এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো 32-এর আনসার হবে 2। 32-এর আনসার কত হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর যদি সাথে HTTPS থাকে, তো এই এস দ্বারা কি বুঝবা? সিকিউর। এই এস দ্বারা কি বুঝবা? সিকিউরড। তো HTTP এর মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আনসার 2। আর HTTPS যখন এস থাকবে তখন একটা এক্সট্রা অতিরিক্ত এস এর কারণে সিকিউর যুগ হবে, এস দিয়ে সিকিউর বোঝায়। তারপর পরের প্রশ্নটা হচ্ছে একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন হয়? তো এটা হচ্ছে কত? অক্টেট অর্থাৎ 8। তো এটা হবে 4টি। তো এটা 33-এর আনসার হবে 2। 33-এর আনসার 2 কেমনে? এই যে এটা মনে করো একটা বক্স, এই যে এটা মনে করো একটা বক্স, আর এটা মনে করো একটা বক্স, এটা মনে করো একটা বক্স। তো প্রতিটার ভিতরে কয়টা করে থাকবে? অক্টেট, অর্থাৎ কি 8টা, অর্থাৎ 0 0 বা 1 0 0 1 এরকম কয়টা থাকবে? এখানে থাকবে 8টা, এখানে থাকবে 8টা, এখানে থাকবে 8টা। প্রতি ঘরে কয়টা কয়টা করে থাকবে? 8টা। তো 8 8 8 8, এখানে হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, অর্থাৎ 4টি। তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় কোনটি? 34-এর আনসার। প্রথমটা হচ্ছে ইন্টারনেট, দ্বিতীয়টা হচ্ছে ডোমেন নেম, তারপর হচ্ছে ইয়াহু, তারপর হচ্ছে গুগল। তো এটা হবে ডোমেন নেম। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ডোমেন নেম। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ডোমেন নেম। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ডোমেন নেম। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হায়ারার্কিক্যাল কাঠামো কি? অর্থাৎ এটা হবে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। তো হোম পেজ নির্ভর ওয়েবসাইটকে কি বলা হয়? হায়ারার্কিক্যাল কাঠামো। তো কাঠামো তো 4 প্রকার, তোমরা আশা করি এগুলো জানো। তো ওয়েব পেজের ডিজাইন কোনটি? ওয়েব পেজের ডিজাইন, তো ডিজাইন আমরা কি করি? HTML ডকুমেন্টে করি। তারপর এটা কি হবে? 36-এর আনসার হবে 2। 36-এর আনসার কি হবে? 2, HTML ডকুমেন্ট।
ওয়েব পেজ ডিজাইন কোনটি? HTML ডকুমেন্ট। তারপর হচ্ছে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার, যেহেতু পেজ আমরা কোথায় কি দিয়ে লিখি, পেজ তৈরি করে আমরা HTML ভাষা দিয়ে, অর্থাৎ এটা হবে 2 HTML। কোন HTML ট্যাগের ক্লোজিং থাকে না? তো এখানে একটু প্রশ্নটা একটু ভুল আছে, একটা হচ্ছে HITR আর একটা হচ্ছে IMGB, এই দুইটাই হচ্ছে এই দুইটার কি ক্লোজিং ট্যাগ থাকে না। তো এটা উত্তর হবে IMG এবং ব্রেক দুইটাই, তো দুইটা একসাথে দিবে না। আমি যখন প্রশ্নটা তুলি হয়তো বা তখন তুলতে এটা আমি ভুল করেছি। ওকে, তারপর হচ্ছে HTML ট্যাগের চিহ্ন কোনটি? তো HTML ট্যাগের চিহ্ন হচ্ছে আমরা জানি এরকম, তো এটা आंसर হবে 1। তারপরে প্রশ্ন হচ্ছে HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগ সবথেকে ছোট আকারের হেডিং ট্যাগের জন্য আমরা তো জানি H6 ব্যবহার করা হয়। আর সবথেকে বড় হচ্ছে H1। তো সবথেকে ছোটর জন্য H6 এবং সবথেকে বড়ের জন্য H1। হেডিং ট্যাগ কয়টি? এগুলো আমরা জানি, হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে H6। তারপর হচ্ছে হোম পেজ দেখার জন্য আবশ্যক, অর্থাৎ হোম পেজ দেখার জন্য কোনটি লাগবে? তোমার অবশ্যই একটা ওয়েব ব্রাউজার লাগবে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন, তো হচ্ছে কোনো কিছু সার্চ করার জন্য, তো এটা লাগবে না। আর ইন্টারনেট ছাড়া তো তুমি কোনো কিছুই দেখতে পারবে না, অর্থাৎ এটা आंसर হবে 1 ও 2, সরি এটার आंसर হবে 1 ও 3, এটার आंसर হবে 1 ও 3, 2। এটার आंसर হবে এই যে 1 ও 3 অর্থাৎ 2 নাম্বার। তো HTML হচ্ছে, এটা শেখা খুবই সহজ, এটা ঠিক আছে। কেস সেনসিটিভ না, এটা কেস সেনসিটিভ না। রক্ষণাবেক্ষণ সহজ অবশ্যই, অর্থাৎ 1 ও 3। কেস সেনসিটিভ বলতে এই যে HTML এখানে আমি সব বড় হাতের দিছি আর এখানে দিলাম সব ছোট হাতের। তো এই যে এই HTML যেই কথা, এই HTML কি একই কথা, এখানে কেস কোনো ম্যাটার করে না, তাই এটা কেস সেনসিটিভ নয়। কিন্তু তারা কি বলছে? কেস সেনসিটিভ, তাহলে এটা হবে না। তো এটার উত্তর হবে 1 ও 3, অর্থাৎ এটার উত্তর 2। তো HTML ভাষায় সবচেয়ে ছোট লেখা H6, এটা ঠিক আছে, অর্থাৎ ছোট হেডিং। তারপর হচ্ছে প্যারাগ্রাফ শুরু ট্যাগ P, অবশ্যই এই যে P দিয়ে আমরা প্যারাগ্রাফ শুরু করি, তারপর এখানে কিছু লিখি, তারপর ক্লোজিং P। তারপর হচ্ছে লাইন ব্রেক এর ট্যাগ নেই, তো না, লাইন ব্রেকের তো অবশ্যই ট্যাগ আছে, তো এটার সঠিক উত্তর হবে 1 ও 2, তো এটার উত্তর হবে 2। অর্থাৎ কারণ এটা আমরা লাইন ব্রেকের জন্য আমরা কি ইউজ করি? এই যে BR ইউজ করি, BR একটা ট্যাগ আছে, তো লাইন ব্রেক ট্যাগ নেই বলছে তারা, লাইন ব্রেক ট্যাগ এখানে হবে ট্যাগ নেই, তো ট্যাগ তো আছে, তো এটার উত্তর হবে 1 ও 2। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে? এটা হচ্ছে টিম বার্নার্স-লি, যিনি ওয়ার্ল্ড ওয়াইড বা WWW আবিষ্কার করেন। তো WW এর পুনরূপ কি? এখানে WWW তিনটা W, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো এটার উত্তর হবে 4। তো 46 উত্তর কি হবে? 46 উত্তর হবে 4। টিম বার্নার্স-লি কোনটি ব্যবহার করে ডকুমেন্ট আদান প্রদান করতেন? তো টিম বার্নার্স-লি কোনটি ব্যবহার করে ডকুমেন্ট আদান প্রদান করতেন? তো 47 উত্তর হবে 3, আইপি অ্যাড্রেস। টিম বার্নার্স-লি কোনটি ব্যবহার করে ডকুমেন্ট আদান প্রদান করতেন? আইপি অ্যাড্রেস। ওয়েবের তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য টিম বার্নার্স-লি যে সফটওয়্যার তৈরি করেন তার নাম কি? হচ্ছে, তোমরা বলে কি হবে? তোমরা বলতে পারবা না? অবশ্যই পারবা, এটা হচ্ছে ব্রাউজার। তো কোনটির সাহায্যে ওয়েবসাইট দেখা যায়? এটা তো ব্রাউজারের সাহায্যে দেখা যায়। আমার স্টুডেন্ট কে জানি বলছিল মনিটরের সাহায্যে তো ওয়েবসাইট দেখা যায়, আসলে স্ক্রিন প্রদর্শন করার জন্য মনিটর। তো কোনটির সাহায্যে ওয়েবসাইট দেখা যায়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ব্রাউজার। কোনটির সাহায্যে ওয়েবসাইট দেখা যায়? এটা হচ্ছে ব্রাউজার। ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে কি বলে? অবশ্যই এটা হবে আইপি অ্যাড্রেস। এটা কি হবে? আইপি অ্যাড্রেস। এটা হবে আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে কি বলে? আইপি অ্যাড্রেস। ডাইনামিক ওয়েবসাইটকে কি বলে? তো ডাইনামিক ওয়েবসাইটকে কম্পিউটার ভাষায় বা প্রোগ্রামিং ভাষায় বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন। সার্ভার ক্লায়েন্ট সফটওয়্যারকে যে জবাব দেয় তাকে কি বলে? সার্ভার। তো তুমি নিজে হচ্ছে ক্লায়েন্ট, বা তোমার নিজের কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট, আর সার্ভার হচ্ছে যে তুমি তাহলে কি করবা? সার্ভারকে কি দিবা? তো তুমি সার্ভারকে হিট করবা, কোনো কিছু রিকোয়েস্ট করবা, সার্ভার তোমাকে কি দিবে? জবাব দিবে। তো বাইনারি আনসার হবে রেসপন্স। সার্ভার ক্লায়েন্ট সফটওয়্যারকে যে জবাব পাঠায় তাকে কি বলে? রেসপন্স। কে? সার্ভার যখন তুমি কোনো কিছু জিজ্ঞাসা করলা, তখন সে তোমাকে একটা কি দিবে? রিটার্ন ভ্যালু দিবে। তো এটা কি? সে কি করছে? তোমার সার্ভার ভ্যালু কি করছে? তোমার কাছে রেসপন্স করতে। তুমি কিছু জিজ্ঞাসা করছো, সে তোমাকে উত্তর দিছে, অথবা হ্যাঁ না কিছু একটা বলছে, রেসপন্স করছে, তো এটা হবে রেসপন্স। সার্ভার ও ক্লায়েন্ট কোনটির মাধ্যমে সংযুক্ত থাকে? তো এটা তো অবশ্যই ইন্টারনেট ছাড়া তো আর অবশ্যই যুক্ত থাকতে পারবে না,
তো 53 এর আনসার হবে 3, 53 আনসার হবে 3। ইন্টারনেট ছাড়া এই সার্ভার কোথায় পাবা আর ক্লায়েন্ট কোথায় পাবা। তারপর হচ্ছে সার্ভারের সফটওয়্যার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সার্ভারের সফটওয়্যার, তো এখানে HTML তো হচ্ছে সার্ভারের জন্য না, তো এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। HTML এর পূর্ণরূপ, এই যে 55 নম্বর প্রশ্ন, HTML এর পূর্ণরূপ এটা তোমরা সবাই জানো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই একটু খেয়ালে দেখাইবা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ, এই যে মার্কআপ এখানে, এখানে আবার মেকিং দেওয়া। তো আনসার হবে এটার 2, এটার আনসার কত হবে 2। তো ব্রাউজার কোনটি বুঝতে পারে? ব্রাউজার শুধু ট্যাগ বুঝতে পারে, HTML ট্যাগ বুঝতে পারে ব্রাউজার। আর এই যে সিনট্যাক্স টিনট্যাক্স এর প্রোগ্রামিং ভাষা এগুলো সে বুঝে না, এগুলো পার্সের মাধ্যমে সে বুঝে। তারপর CSS এর মিনিং, CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে শিট বানানটা দেখবা SHEET শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। CSS ক্যাসকেডিং স্টাইল শিট, CSS ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, CSS শিট বানানটা খেয়াল রাখবা, SHEET শিট। তারপর হচ্ছে FAQ, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন এটা হবে 3। এই যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি তখন ওয়েবসাইট সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশ্ন মনে আমাদের জাগ্রত হয়, তো তারা কি করে নিচে এগুলোর উত্তর দিয়ে দেয় যেগুলো কমন, তো তাকে বলা হয় FAQ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন। তো হোম পেজের মেনুগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে মেন সেকশন, এটা হচ্ছে মেন সেকশন। এই যে এখানে আমার যে আছে এই যে এগুলো একটা যদি মেনু মনে করো, তাহলে এটা কি হবে? এটা মেন সেকশনের মধ্যে থাকে, তো এটার উত্তর হবে মেন সেকশন। তারপর হচ্ছে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের তথ্য উপস্থাপন করা হয় তাকে কি বলা হয়? যেখানে দেখো কি আছে অবকাঠামো, যে অবকাঠামো আছে, তো এটার আনসার হবে ওয়েব কাঠামো। এটা কি হবে? ওয়েব কাঠামো। আর কোন জায়গায় দেখো কাঠামো নাই, এখানেও কাঠামো নাই, এখানেও কাঠামো নাই, তো শুধু কাঠামো আছে এই জায়গায়, এটা আনসার হবে 4। স্মার্ট ডিভাইস কোনটি? তো স্মার্ট ডিভাইস কম্পিউটার, অবশ্যই স্মার্ট ডিভাইস ট্যাবলেট মোবাইল, তো এটা আনসার হবে 1 2 3। হোম পেজ দেখার জন্য ন্যূনতম অত্যাবশ্যক, অর্থাৎ হোম পেজ দেখার জন্য একটা ব্রাউজার দরকার, ইন্টারনেট দরকার, সার্চ ইঞ্জিন দরকার নাই। কারণ আমি যখন প্রবেশ করবো প্রথম তখনই তো আমার হোম পেজ দেখা যাবে, আমি তো অন্য পেজে যাওয়ার। হোম পেজ কাকে বলে? যখন আমি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন তাকে হোম পেজ বলা হয়। তো আমার তো সার্চ ইঞ্জিনের প্রয়োজন নাই, সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কোনো কিছু তথ্য খুঁজে বের করে দেওয়া। ওয়েবসাইটের প্রচলিত পেজ, অবশ্যই যোগাযোগ পেজ। তারপর হচ্ছে আমাদের সম্পর্কে, তারপর হচ্ছে FAQ, এই যে বললাম ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন। আমাদের সম্পর্কে যে কোনো ওয়েবসাইটে যদি তুমি ঢুকো তাদের নিজের সম্পর্কে কিছু তথ্য থাকে, অবশ্যই তারা দেয়। আর যোগাযোগ করার জন্য তারা কি দেয়? অনেক সময় মোবাইল নাম্বার দেয় তাদের সাথে যোগাযোগ করার জন্য, আবার অনেকে ইমেল দেয় যেন আমরা তাদের সাথে কানেক্ট হতে পারি। তো এটা আনসার হবে 1 2 3, অর্থাৎ এইটা 4 নাম্বার। তারপর প্রশ্নটা যদি আমরা দেখার খেয়াল করি, HTML এ কাজ করতে হলে প্রথমে কি তৈরি করতে হবে? অবশ্যই তোমার ফাইল তৈরি করতে, ফাইলেই তো তুমি কোড লিখবা বা HTML কোড লিখবা। তারপর হচ্ছে কোথায় HTML কোড লিখতে হয়? তাহলে কি কোথায় লিখতে হবে? যেহেতু ফাইল প্রথমে ক্রিয়েট করবা তাহলে ফাইলে লিখতে হবে, ব্রাউজারে না, ব্রাউজারে তো সেভ থাকবে না। সার্ভারে তোর HTML তো সার্ভার ল্যাঙ্গুয়েজ না, ডাটাবেজে তো অবশ্যই না, এটা না, অর্থাৎ হচ্ছে ফাইলে লিখতে হবে। ট্যাগকে কোনটির সাথে তুলনা করা যায়? ট্যাগকে ব্র্যাকেটের সাথে তুলনা করা যায়। যেমন আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট এই যে তার ওপেনিং আছে ক্লোজিং আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট তার কি আছে? এই যে ওপেনিং আছে ক্লোজিং আছে। তারপর আবার কি এই যে থার্ড ব্র্যাকেট তার ওপেনিং আছে ক্লোজিং আছে। অর্থাৎ এই যে আমরা যখন ট্যাগ লিখি তখন এটা হচ্ছে তার ওপেনিং আর এটা হচ্ছে তার ক্লোজিং, তো তাই এটাকে কিসের সাথে তুলনা করা যায়? ব্র্যাকেটের সাথে তুলনা করা যায়। HTML এলিমেন্ট শুরু হয় কোনটি দিয়ে? তো এটা শুরু যেহেতু বলছে শুরু হয় হচ্ছে ওপেনিংটা কোথায়? এই যে ওপেনিং, শুরু অর্থাৎ কি ওপেনিং, শুরু মানে কি ওপেনিং, এই যে আমরা এইভাবে শুরু, তারপর কি এই যে ক্লোজিং। তো HTML এলিমেন্ট শুরু হয় কোনটি দিয়ে? ওপেনিং ট্যাগ দিয়ে। HTML এলিমেন্ট শেষ হয় কোনটি দিয়ে? এই যে শেষ হয় হচ্ছে এই যে ক্লোজিং, তো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে। তো এটা তো HTML শুরু হয় ওপেনিং ট্যাগ, ক্লোজিং হয় শেষ হয় ক্লোজিং ট্যাগের মাধ্যমে। 69 যদি আমরা খেয়াল করি, ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের ভেতরে কোনটি নাম লিখতে হয়? ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের ভিতরে কোনটি নাম লিখতে হয়? তো এই জিনিসটা তোমরা অনেক সময় ভুলাই ফেলো, তো এটা হচ্ছে এলিমেন্টের নাম। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের ভিতরে কোনটির নাম লিখতে হয়? এলিমেন্টের নাম, অর্থাৎ এলিমেন্টের নাম তোমাকে দিতে হবে। তো 69 এর আনসার হচ্ছে 4। রেন্ডার অর্থ কি? রেন্ডার অর্থ প্রদর্শন করা। রেন্ডার অর্থ কি? প্রদর্শন করা। এই যে আমরা কোনো কোড লিখি, সাপোজ আমি পি লিখলাম প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ, তো এটা যে যখন আমি আমার ডিসপ্লেতে দেখাবে তখন এটাকে রেন্ডার বলা হয়। এই যে HTML এর ভাষায় রেন্ডার, তো এটা রেন্ডারের অর্থ হচ্ছে প্রদর্শন। রেন্ডার অর্থ কি? এই যে প্রদর্শন। তো সঠিক উত্তর হবে 3, সঠিক উত্তর কি হবে? 3। তারপর হচ্ছে HTML এর মূল এলিমেন্ট কোনটি? এই যে রুট এলিমেন্ট বলা হয় HTML কে আমরা, এই যে HTML
HTML দিয়ে শুরু করি। HTML দিয়ে শুরু করি, তারপর কি দেই আমরা, হেড দেই। তারপর হেডের ভিতরে কি দেই, হেডের ভিতরে দেই আমরা টাইটেল, তারপর এখানে টাইটেল দেই, টাইটেল ক্লোজিং, তারপর হেড ক্লোজিং। তো এটা হচ্ছে রুট এলিমেন্ট। আরেকটা হচ্ছে এই যে ডক টাইপ HTML, এটা বাধ্যতামূলক না, কিন্তু HTML এর যে লেটেস্ট ভার্সন HTML5 তার বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ডক টাইপ ইউজ করি, ডক টাইপ। কিন্তু ডক টাইপ HTML বাধ্যতামূলক না। কিন্তু যখন তুমি HTML5 এর লেটেস্ট ভার্সন করবা, এই যে এটা, তখন তোমাকে HTML এর আগে কি দিতে হবে, ডক টাইপ দিতে হবে। তো HTML এর রুট ট্যাগ বলা হয় এই যে HTML কে। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি যে ওয়েব পেজে কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সজ্জিত করাকে কি বলে, যে ফরম্যাটিং বলে। ওয়েব পেজে কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সজ্জিত মানে কি, ফরম্যাটিং। তো এটা কি হবে, ফরম্যাটিং, অর্থাৎ সবকিছু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। টেক্সটে সাধারণের চেয়ে ছোট করতে হলে কোন এলিমেন্ট, সাধারণের চেয়ে যখন আমরা ছোট করতে চাই তখন আমরা স্মল ট্যাগ ইউজ করবো। ইএমটা হচ্ছে একটু আঁকা বাঁকার জন্য, ইউ এর তো আর আন্ডারলাইনের জন্য, আই তো আর ইটালিক করার জন্য, তো এটা হচ্ছে স্মল। তারপরে প্রশ্ন হচ্ছে টেক্সটে সাধারণের চেয়ে মোটা করার জন্য কি ইউজ করি আমরা, বোল্ড, বোল্ডকে কিভাবে লেখে সংক্ষেপে, এই যে বি ট্যাগ দ্বারা। তো যখন মোটা থাকবে, সাধারণের চেয়ে মোটা করতে আমরা কোন ব্যবহার করব, এই যে বি ট্যাগ, তার অর্থাৎ বি। টেক্সটে সাধারণের চেয়ে বড় অর্থাৎ কি, এই যে বিগ, সাধারণের থেকে বড় বিগ, সাধারণের থেকে ছোট হলে স্মল, সাধারণের থেকে বড় হলে এটা হবে বিগ। বি এর মতো কাজ করে কোনটি, এই যে বি এর মতো কাজ করে কিন্তু স্ট্রং, বি এবং স্ট্রং দুটার কাজই কি, বোল্ড করা। বি এবং স্ট্রং দুটার কাজই কি, বোল্ড করা। কিন্তু এটা হচ্ছে একটু পুরাতন, কিন্তু স্ট্রংটা হচ্ছে নতুন, অর্থাৎ HTML5 এর লেটেস্ট ভার্সনে এটা যুক্ত করা হয়েছে। এই যে এইচ, তারপর হচ্ছে সাব, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ও, অর্থাৎ এটা হবে H2O। যখন সাব থাকে তখন এটা কি হয়, নিচের দিকে বসে। তো এই যে টুটা কি নিচে গেছে, তো এখানে যদিও আমার আনসার নাই, কিন্তু এটা হবে সঠিক উত্তর। এটা আমার অপশনে ভুল আসছে, এটা H2O হবে আনসার। সাব যখন থাকবে তখন এটা নিচে, সাবের ভিতরে যখন কোনো কিছু থাকবে এটা তখন নিচে চলে যাবে। আর যখন স্যুপ, এই যে SUP, স্যুপের ভিতরে যখন কোনো কিছু থাকবে তখন এটা এই যে উপরে উঠে যাবে। তো সাব আর স্যুপের পার্থক্য এটা। তারপর হচ্ছে 78 নম্বর, HTML এ যে লিস্টের আইটেম গুলো অক্ষর দিয়ে শুরু হয়, অর্থাৎ অক্ষর মানে কি, যে ABCD অথবা 1 2 3 4, এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। এটা হচ্ছে কি, ওয়ার্ডার লিস্ট। ওয়েবসাইটের এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ করাকে কি বলে, এটা তো হচ্ছে লিংক। এটা কি, লিংক। ওয়েবসাইটের এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ করার পদ্ধতিকে কি বলে, লিংক বলে। ইউআরএল এর মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম, দুইটা থেকে একটা থাকবে, ইউনিফর্ম। তো দুইটাই মনে রাখবা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, দুইটাই সঠিক। ওয়েব পেজে ছবি সংযুক্ত করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়, ছবি সংযুক্ত করার জন্য এই যে IMG ট্যাগ ইউজ করা হয়। এটা সম্পূর্ণ না, IMG কে আমরা সংক্ষেপে ইমেজ ট্যাগ নামে ডাকি। টেবিলের একেবারে নিচের সারে কি বলে, ফুটার। এই যে আমাদের হেড মাথার উপরের অংশকে বলা হয় হেড, অর্থাৎ হেডার। তো শরীরের একদম নিচে কি থাকে, পায়ের অংশকে বলা হয় ফুটার। ওয়েবসাইটকে একটা দেহের সাথে তুলনা করতে পারো। তো টেবিলের একেবারে নিচের সারিকে কি বলে, এটা হচ্ছে ফুটার। টেবিল তৈরিতে কোনটি নিয়ে কাজ করতে হয়, টেবিল তৈরিতে কাজ করতে হয় র নিয়ে। এই যে সবসময় কি একটা র নিয়ে কাজ করতে হয়, এটা একটা র, তারপর আরেকটা র, এই যে এগুলাকে একটা কি র নিয়ে কাজ করতে হয়। ওয়েব পেজে রো, কলাম, সেল নিয়ে কি গঠিত হয়, এটা হচ্ছে এই যে টেবিল গঠিত হয়। রো, কলাম, সেল এগুলা নিয়ে কি গঠিত হয়, টেবিল গঠিত হয়। ওয়েব পেজে রো, কলাম, সেল নিয়ে কি গঠিত হয়, টেবিল গঠিত হয়। একটি সেল কতগুলো রো নিয়ে গঠিত হবে তার নির্ণয়ের জন্য ব্যবহৃত হচ্ছে অর্থাৎ স্পেন, অর্থাৎ কয়টাই স্পেনকে আমি একসাথে করতে চাই, তার জন্য আমরা কি ইউজ করি, স্পেন। ওকে, এখন যদি এখানে কলাম থাকতো তখন এটা হইতো কল স্পেন। তো একটি সেল কতগুলো র নিয়ে গঠিত হবে তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি, স্পেন। HTML টেবিলে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে, তো এটা হচ্ছে প্যাডিং, এটা হবে সেল প্যাডিং। এটা কি হবে, সেল প্যাডিং। এখানে প্যাডিং বানামটা আমার ভুল আসছে,
এই যে CELL সেল প্যাডিং। তো HTML টেবিলে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে? সেল প্যাডিং। মিটা ট্যাগ কোন এর মধ্যে থাকে? মিটা ট্যাগ থাকে সবসময় হেডের ভিতরে। মিটা ট্যাগ থাকে সবসময় হেডের ভিতরে, কারণ হেডের ভিতরে যা থাকে সবকিছু কি লুকাইতে থাকে, এগুলো ব্রাউজার বা ওয়েবসাইটে প্রদর্শন করে না। এই যেমন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে টাইটেল। টাইটেলটা কিন্তু আমাদের বডিতে দেখায় না। ওকে, টাইটেল। তারপর প্রশ্ন হচ্ছে যে কোন ভাষার উপভাষা থাকলে ভাষার পাশাপাশি বসাতে হয়? কোন ভাষার উপভাষা থাকলে ভাষার পাশাপাশি বসাতে হয়? এই যে অঞ্চল কোড, অর্থাৎ এই যে আমরা HTML এ কি লিখি, HTML এ লিখি যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লিখে BN লিখি। তো BN এর তার যদি আবার উপভাষা থাকে তখন আমরা কি অবশ্যই অঞ্চল কোড বলে দিতে হবে। তো কোনো ভাষার উপভাষা থাকলে ভাষার পাশাপাশি বসাতে হয় অঞ্চল কোড বা রিজিওনাল কোড। তো কোনো ভাষার উপভাষা প্রকাশে কোনটি ব্যবহৃত? যে রিজন কোড। এখানে ছিল বাংলা, এখানে ছিল বাংলা অঞ্চল কোড, এখানে কি যেন ইংরেজিতে রিজন কোড। সাদা রঙের কোড কোনটি? সাদা রঙের হচ্ছে সব FF। সব FF যদি থাকে তখন বুঝবা হচ্ছে, FF যখন থাকে তখন বুঝবা সাদা। তো সব যখন 00000 থাকবে তখন বুঝবা এটা কি? এটা হচ্ছে কালো। এগুলা হচ্ছে হেক্সাডেসিমেল প্রকাশ করে। আর তো এই দুইটা অবশ্যই তোমাদের একদম কমন, সাদা কালো। তারপর উপাদানের রং নির্ধারণ করে কোনটি? রং করার জন্য আমরা কালার তো আমরা জানি রং। হোয়াইট তো হবে না, এটা হবে না, এটা হবে না। ব্যাকগ্রাউন্ড কালার, এটা পিছনে কালার দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে টেক্সট, এই যে কয়েকটা টেক্সট এডিটর, একটা হচ্ছে নোটপ্যাড, অবশ্যই আমরা টেক্সট এডিট করি নোটপ্যাড প্লাস প্লাস। এই যে নোটপ্যাডের আপডেট ভার্সন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, অবশ্যই সাবলাইম টেক্সট একটা নোট টেক্সট এডিটর। তো এটা আনসার হবে 1 2 3, অর্থাৎ 4 নাম্বার। তো আরেকটা জনপ্রিয় এডিটর হচ্ছে, টেক্সট এডিটর হচ্ছে এই যে বিএস কোড। বিএস কোড হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি টেক্সট এডিটর। তারপরের প্রশ্নটা আমরা দেখি, ওয়েবসাইট তৈরির প্রথম কাজ। তো তোমাকে ওয়েবসাইট তৈরির প্রথম কাজ কি করতে হবে? তো অবশ্যই কি করতে হবে? ডিজাইন তৈরি করতে হবে। অবশ্যই তোমাকে আগে কি করতে হবে? ডিজাইন করতে হবে। দেন তুমি ওয়েবসাইট তৈরি, দেন এটা ডেভেলপমেন্ট করবা, তারপর পাবলিশ করবা। আরো অনেক কাজ আছে, কিন্তু প্রথমে তোমাকে কি কাজ করতে হবে? এই যে ডিজাইনের কাজ করতে হবে। ওয়েবসাইটের ডিজাইন কিসের উপর নির্ভর করে? তো ওয়েবসাইটের ডিজাইন নির্ভর করে ওয়েবসাইটের ধরনের উপর। এখন তুমি যদি একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চাও, তার ধরন হবে একরকম। আর তুমি যদি একটা এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করতে চাও, তখন তার ধরন হবে অন্যরকম। দুইটা কিন্তু একই জিনিস না। তো এটা ওয়েবসাইটের ডিজাইন কিসের উপর নির্ভর করে? ওয়েবসাইটের ধরনের উপর। ওকে, দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরির প্রথম কাজ কি? দৃষ্টিনন্দন, যেগুলো আমরা চোখ কাড়ে। তো এগুলো হচ্ছে সুন্দর ডিজাইন তৈরি। একটা ওয়েবসাইট যখন সুন্দর ডিজাইন যদি সুন্দর হয়, তখন এই ওয়েবসাইটটা দেখতেও কি সুন্দর হবে, অর্থাৎ আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। দৃষ্টি আকর্ষণ বা দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরির প্রথম কাজ হচ্ছে সুন্দর ডিজাইন তৈরি। তারপরের প্রশ্ন হচ্ছে, ওয়েব পেজে ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করে রাখলে হবে না, এটাকে ডেভেলপ করে পাবলিশ করতে হবে। আদারওয়াইজ তো তোমার ডিজাইনের ওয়েবসাইটে কেউ কিছুই ইন্টারেক্টিভ করতে পারবে না বা ইন্টারাকশন করতে পারবে না। তারপর 97 হচ্ছে, ওয়েব পেজের লেআউট তৈরি মূলত কি? তো ওয়েব পেজের লেআউট তৈরি মূলত কি? তো 97 এর উত্তরটা কি হবে? আশা করি তোমরা পারবা। প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে কাঠামো, তারপর পাবলিশিং, তারপর হচ্ছে কোডিং। তো ওয়েব পেজের লেআউট তৈরি মূলত 97 এর হবে সঠিক উত্তর। 97 এর হবে 1। 97 কি 1? ওয়েব পেজের লেআউট তৈরি মূলত কি? ওয়েব ডিজাইন। লেআউট তৈরিটাকে আমরা কি বলতে পারি? ওয়েব ডিজাইন বলতে পারি। ওয়েব পেজের সঠিক কার্যক্রম পরীক্ষার জন্য, যে পরীক্ষা কথাটা আছে, পরীক্ষা মানে কি? এই যে টেস্ট আমরা বলি না, আমরা এই যে বিভিন্ন স্বাস্থ্য টেস্ট পরীক্ষা করাই। তো এই টেস্ট থাকলে কি দিবা? এই যে টেস্টিং। পরীক্ষা মানে কি? টেস্টিং। তো ওয়েব পেজের সঠিক কার্যক্রম পরীক্ষার জন্য কি প্রয়োজন? টেস্টিং প্রয়োজন। অবশ্যই তোমার ওয়েবসাইটটা সঠিকভাবে কাজ করছে কিনা টেস্ট করবা, টেস্ট করে দেন পাবলিশ করবা। ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করাকে কি বলে? এই যে বাহ্যিক কাঠামো তৈরি করাকে কি বলে? তো বাহ্যিক হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। এই যে বাহ্যিক, আমরা কি করি? সৌন্দর্যের জন্য আমাদের দেহে কি করি? অতিরিক্ত মেকআপ করি, প্লাস হচ্ছে সার্জারি করি, এগুলো কি বাহ্যিক সৌন্দর্যের জন্য।
তো ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করাকে কি বলে? ওয়েব পেজ ডিজাইন করা। ওয়েব পেজ ডিজাইনকে তো বাহ্যিক সৌন্দর্য বলে। তো HTML ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা জরুরি কোনটি? এই যে HTML, ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML এর যে লেটেস্ট ভার্সন, HTML এর লেটেস্ট ভার্সন যে 5, এই যে ডক টাইপ দ্বারা তাই বোঝায়। তো HTML এ এটা লেখা বাধ্যতামূলক নয়, কিন্তু যখন তুমি HTML লেটেস্ট ভার্সন ইউজ করবা তখন তুমি অবশ্যই কি করবা? এই যে তোমাকে ডক টাইপ দিতে হবে। তো এটার সঠিক উত্তর কি হবে? এই যে 100 নম্বরের সঠিক উত্তর হবে ডক টাইপ। এটার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডক টাইপ HTML, যেটা রুট ট্যাগের উপরে দিতে হবে। তো তোমাদের জনকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের পরীক্ষার জন্য রইল তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি এই 100টা HTML থেকে তোমরা অনেক কয়টা কমন পাবা। তো সবার জন্য অনেক দোয়া রইল, মনে বিশ্বাস রাখো, ICT হবে তোমার সেরা পরীক্ষা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।